গুড মর্নিং। Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning. হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা শুরু করছি যে ক্লাসটা, সেটা হচ্ছে নেচার কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। এখনো পর্যন্ত 25 জন জয়েন করেছে, বাদ বাকি এখন 10টা 37 বাজে। আমি আমার ক্লাসটাকে শুরু করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. দেখা যাচ্ছে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন নেচার কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। নেচার কম্পোজিশন অফ লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। তুই জয়েন করলো কিনা? আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল সম্পর্কে কোনো ধারণা আছে? অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল কাকে বলে দেখেছি? অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল কি চোখে দেখেছি? না স্যার, চোখেও দেখা যায় না। না স্যার, এটা চোখেটাও দেখা যাবে না। তাহলে কি করে বুঝছি যে আমরা তো এখন তিনখানা বিষয় এখানে দিয়েছি: নেচার, কম্পোজিশন, লেয়ারিং, অর্থাৎ প্রকৃতি, তার গঠন আর বিভিন্ন স্তর বিন্যাস। আগের সিলেবাস অনুযায়ী এটা যেমন ছিল কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার আগে ছিল। এবার অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বলতে কি বুঝি? আমরা যখনই কোনো ভালো ক্লাইমেটোলজির বই দেখব, সেই ভালো ক্লাইমেটোলজির বইতে আমরা দেখতে পারবো যে লেখা রয়েছে যে অ্যাটমসফিয়ার হলো বিভিন্ন প্রকার, বা বায়ুমণ্ডল হলো বিভিন্ন প্রকার গ্যাসের একটা আচ্ছাদন, যেটা সমগ্র ভূপৃষ্ঠকে ঢেকে রয়েছে। এইটা সাধারণ কনসেপ্ট হলেও বিভিন্ন ক্লাইমেটোলজিস্ট বা মেট্রোলজিস্ট বিভিন্নভাবে বায়ুমণ্ডলকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই ব্যাখ্যা করতে গিয়ে তাদের দেওয়া যে কথাগুলো বর্তমানে আমরা যেগুলোকে সংজ্ঞা হিসেবে পড়ি, সেই ব্যাপারটা রয়েছে। যদি আমরা প্রথম দিকে চলে যাই, অর্থাৎ যখন ক্লাইমেটোলজি সম্পর্কিত আলোচনা শুরু হলো, বা বায়ুমণ্ডল কাকে বলে, কিভাবে সেটা রয়েছে, কেন সেটা রয়েছে, এই বিষয়গুলো যখনই আলোচনা হতে শুরু করলো, তখনই দেখা গেল যে সবাই একমত হলেন যে বায়ুমণ্ডলটা কি থিন এনভেলাপ অফ গ্যাসেস সারাউন্ডিং দ্য আর্থ। একটা বায়ুর একটা বা গ্যাসে বিভিন্ন প্রকার গ্যাসের একটা পাতলা আবরণ, যেটা সমগ্র পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। এর দুটো ক্যারেক্টারিস্টিক্স: হাইলি কম্প্রেসেবল আর ডেন্সিটি ডিক্রিজেস র্যাপিডলি উইথ হাইট। এছাড়া অনেকে বলছেন যে বায়ুমণ্ডল হলো একটা মেকানিক্যাল মিক্সচার অফ গ্যাসেস ইনক্লুডিং ওয়াটার ভেপার অ্যান্ড অ্যারোসলস। মেকানিক্যাল মিক্সচার অর্থাৎ আমরা যাকে যৌগিক একটা মিশ্রণ বলি, মানে হচ্ছে একটা মিশ্র পদার্থ, অর্থাৎ একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনকে আলাদা করা যায়। এবার যেমন কোনো কম্পাউন্ডের যৌগিক হয়,
কমপ্লেক্স একটা কম্পাউন্ড হয়, তাহলে সেটা একরকম যেমন জল থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে সহজে আলাদা করা যায় না, কিন্তু অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু আলাদা করা যায়। এই জন্য এটাকে একটা মেকানিক্যাল মিক্সচার বলা হয়েছে, একটা যান্ত্রিক একটা সংযুক্তি বা মিশ্রণ। কারণ আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন কিন্তু আমরা সহজেই অন্যান্য গ্যাস থেকে অক্সিজেনটাকে আমরা গ্রহণ করে নিতে পারি। যে বিভিন্ন সংজ্ঞা আমরা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের পেয়ে থাকি, তার মধ্যে প্রথম হচ্ছে জি.টি. ত্রিবর্থা বলেছেন যে পৃথিবীর স্থলভাগ আর জলভাগকে ঘিরে যে কয়েকশো মাইল বিস্তৃত পুরু যে গ্যাসীয় আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ আ গ্যাসিয়াস এনভেলাপ several thousand miles thick, several thousand miles thick, which surrounds the solid and liquid of earth. বায়ুমণ্ডলের যে জলভাগ স্থলভাগ আছে, সেই জলভাগ স্থলভাগকে সম্পূর্ণভাবে বেষ্টন করে যে অংশটুকু রয়েছে তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। এ রবিনসন বলেছেন, দ্য অ্যাটমসফিয়ার ইজ আ থিন ফিল্ম অফ গ্যাস হুইচ সারাউন্ড দ্য আর্থ, হুইচ ইজ প্রিভেন্টেড ফ্রম এসকেপিং ইন্টু স্পেস বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। বায়ুমণ্ডল হলো পৃথিবীকে বেষ্টনকারী একটা পাতলা আবরণ এবং যা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সঙ্গে যুক্ত রয়েছে। এফ জে মঙ্কহাউস বলেছেন, দ্য অ্যাটমসফিয়ার ইজ আ লেয়ার অফ গ্যাস হেল্ড টু আর্থ বাই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। এখানেও কিন্তু ওই রবিনসনের মতোই সংজ্ঞাটা, অর্থাৎ বায়ুমণ্ডল যে অবস্থা এটা রয়েছে সেটা হচ্ছে পাতলা গ্যাসীয় আবরণ এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলটা পৃথিবীর সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। এইচ জে ক্রিচফিল্ড বলেছেন, দ্য অ্যাটমসফিয়ার ইজ আ ব্ল্যাঙ্কেট অফ গ্যাসেস অ্যান্ড সাসপেন্ডেড লিকুইডস অ্যান্ড সলিডস দ্যাট এন্টায়ারলি এনভেলপ দ্য আর্থ, এক্সটেন্ডিং আউটওয়ার্ড সেভারেল থাউজেন্ড কিলোমিটার। বায়ুমণ্ডলের সংজ্ঞা দিতে গিয়ে উনি বলেছেন যে সমগ্র পৃথিবীর জলভাগ ও স্থলভাগকে ঘিরে গ্যাসসমূহের যে আবরণ দেখা যায় এবং যা শত শত কিলোমিটার বিস্তৃত তাকেই বায়ুমণ্ডল বলা হয়েছে। এবার আমরা দেখেছি বায়ুমণ্ডল কি অবস্থায় ছিল আর কি অবস্থায় এখন অবধি পৌঁছেছে। In the beginning, 4.5 billion years ago, formation of our solar system from gas and dust, যেটাকে বলা হচ্ছে নেবুলা বা নিহারিকা, generated from supernova explosion. যদি আমরা সোলার সিস্টেমের গঠন বা সোলার সিস্টেম তৈরি হওয়ার পদ্ধতিগুলো ইউটিউবে দেখি, তাহলে কিন্তু আমরা আর্থের ফরমেশনের সাথে সাথে তার অ্যাটমসফিয়ারের ফরমেশনটাকেও দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম। আর সোলার সিস্টেমের মধ্যে পৃথিবী রয়েছে 3 নম্বর, বা যাকে বলা হয় থার্ড রক ফ্রম দ্য সান। প্রথম অ্যাটমসফিয়ার কেমন ছিল? প্রথম অ্যাটমসফিয়ার ছিল হিলিয়াম আর হাইড্রোজেনের একটা সংমিশ্রণ, বা সাধারণভাবে হিলিয়াম আর হাইড্রোজেন দিয়েই অ্যাটমসফিয়ারটা তৈরি ছিল। এখানে খেয়াল করতে হবে এই হিলিয়াম বা হাইড্রোজেন এটা কিন্তু সূর্যের প্রধান উপাদান। তাহলে আমরা বলতে পারি যে সূর্য থেকেই হয়তো পৃথিবীর সৃষ্টি হয়েছিল। হিট ফ্রম দ্য স্টিল মোল্টেন ক্রাস্ট, the sun and a probably enhanced solar wind dissipated his atmosphere. Gravity is important to keep an atmosphere. Helium, hydrogen have low molecular weight and may have achieved the escape velocity, the velocity necessary to escape gravitational force.
এইভাবে প্রথম দিকে যে অ্যাটমসফিয়ার আমাদের ছিল, সেই অ্যাটমসফিয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের কোনো রকম চিহ্নই ছিল না। তাহলে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়, অথবা এমন গলিত অবস্থায় পৃথিবীটা ছিল যে তখন পৃথিবীতে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা ছিল না, সম্পূর্ণ পৃথিবীটা একটা গরম আর গলিত অংশ হিসেবেই ছিল। The second atmosphere 4.4 billion years ago, আস্তে আস্তে কি হলো, পৃথিবীটা ঠান্ডা হতে শুরু করলো। এখনো আস্তে আস্তে কি করছে, পৃথিবীটা ঠান্ডা হতে শুরু করছে। বিভিন্ন প্রকার যে ভলক্যানিক অংশগুলো ছিল সেগুলো ডাস্ট, তারপরে ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, স্টিম, অ্যামোনিয়া প্রভৃতিগুলোকে তারা কী করলো, রিলিজ করতে শুরু করলো। এই রিলিজ করতে শুরু করার সাথে সাথে সেই উপাদানগুলো কিন্তু সংযুক্ত হতে থাকলো বায়ুমণ্ডলের মধ্যে। Additional water was imported by coalitions, probably with asteroid ejected from the asteroid belt under the influence of Jupiter's gravity. অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয়, এটা কিন্তু হাইপোথিসিস। বলা হয় যে আমাদের পৃথিবীতে প্রথম অবস্থায় জল ছিল না, এই অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে বা মিটিওর শাওয়ার হওয়ার ফলে, অর্থাৎ উল্কাপাতের ফলে যে উপাদানগুলো পৃথিবীতে এসে পড়লো তাদের সাহায্যে কিন্তু পৃথিবীতে জলের সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। এছাড়া এই জলটা কি করলো, কার্বন ডাই অক্সাইডটাকে নিজের মধ্যে নিতে শুরু করলো। বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডগুলো ছিল সেই কার্বন ডাই অক্সাইডগুলোকে নিজের মধ্যে নিতে শুরু করলো এবং আস্তে আস্তে জলভাগটা কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশ্রিত অবস্থায় পরিণত হতে শুরু করলো। এরপরে পৃথিবীতে এলো জীবনের প্রথম অস্তিত্ব। এবার এই জীবনের প্রথম অস্তিত্বটা কি করলো, প্রথমে আসার পরে আস্তে আস্তে তারা ক্রমশ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে শুরু করলো এবং তাদের দ্বারা প্রথম তৈরি হতে শুরু হলো অক্সিজেন। অর্থাৎ অক্সিজেনের অস্তিত্ব কিন্তু এই সময় থেকে অল্প অল্প করে বায়ুমণ্ডলে বাড়তে শুরু করলো। যদিও আমরা এখন জানি বায়ুমণ্ডলে প্রায় 22% রয়েছে এই অক্সিজেনের পরিমাণ, অর্থাৎ নাইট্রোজেনের পরই সবথেকে বেশি পরিমাণ গ্যাস রয়েছে এই অক্সিজেন। এবার এই ছোট ছোট যে টাইনি যে লাইফটা শুরু হলো পৃথিবীতে, তাদের মাধ্যমেই কিন্তু অক্সিজেনের পরিমাণ বাড়তে শুরু করলো আমাদের পৃথিবীতে, এবং আস্তে আস্তে সময় যত এগোতে থাকলো ততই পৃথিবী তার বর্তমান যে অ্যাটমসফিয়ারিক সিচুয়েশন বা অ্যাটমসফিয়ারিক নেচার বা অ্যাটমসফিয়ারিক ক্যারেক্টার সেটা আস্তে আস্তে পেতে শুরু করলো। এবার দেখা যাক অরিজিন অফ অ্যাটমসফিয়ারিক গ্যাসেস কীভাবে হলো। ভলক্যানোস রিলিজেস হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি ইত্যাদি নানা রকম গ্যাসগুলোকে শুরু করলো রিলিজ করতে। তার ফলে কিছু পরিমাণে বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণগুলো যুক্ত হতে শুরু করলো। One-celled aquatic organism release carbon dioxide to atmosphere when breaking down food through fermentation. Simple aquatic plant took in carbon dioxide and release oxygen to atmosphere via photosynthesis. এখনও যে প্রক্রিয়াটা হয়, সাধারণত গাছরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেনকে ছেড়ে দেয়, কিন্তু প্রাণীরা আমরা তার উল্টো কাজটা করি, অক্সিজেনটাকে নিই, কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিই। ফলে একটা ব্যালেন্স হওয়ার চেষ্টা করা হয়, যদিও ব্যালেন্সটা ঠিকমতো মেনটেন হয় না, আমাদের কারণেই ব্যালেন্সটা ঠিকমতো মেনটেন হয় না। কারণ আমরা অক্সিজেনটা যত ব্যবহার করি ততটা কিন্তু আমরা তার থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ করে দিচ্ছি। অর্থাৎ গাছ যে অক্সিজেনের ক্ষতিটা পূরণ করবে সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না।
এইবার অক্সিজেন থেকে তৈরি হতে শুরু করলো O3 বা ওজোন। এই ওজোন লেয়ার সম্পর্কে তোরা যখন এনভায়রনমেন্ট পড়েছিলি তখন এটা পড়েছি যে ওই ওজোন লেয়ার যেটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। এই ওজোন লেয়ার প্রায় 3 মিলিমিটার একটা লেয়ার, যেটা কিন্তু সমগ্র জীবজগৎটাকে খুব সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে সূর্যের আলট্রাভায়োলেট অর্থাৎ UVA আর UVB নামে দুটো ক্ষতিকারক যে রশ্মি রয়েছে সূর্য থেকে আসে, সেটাকে ছেঁকে অর্থাৎ চা ছাঁকনির মতন ছেঁকে সেই অংশটাকে আমাদের সূর্যের রশ্মিটাকে আমাদের পৃথিবীতে পাঠায়, ফলে ক্ষতিকারক রশ্মিগুলো আমাদের উপরে আসতে পারে না। কার্বন ডাইঅক্সাইড গেট স্টোরড ইন শেলস অ্যান্ড ডিকেইং প্ল্যান্টস। তাহলে আস্তে আস্তে কী হলো, কার্বন ডাইঅক্সাইডগুলো অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্টোর হতে শুরু করলো। সেটা গাছে হতে পারে, সেটা যারা ধর ওই শামুক ঝিনুক জাতীয় যে প্রাণীরা রয়েছে তাদের শেলগুলোতেও কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডগুলোই জমা হতে শুরু করলো ক্যালসিয়াম কার্বনেট হিসেবে। নাইট্রোজেন বিল্ড আপ ইন দ্য অ্যাটমসফিয়ার, আস্তে আস্তে নাইট্রোজেন ডাইঅক্সাইডও বিল্ড আপ হতে শুরু করলো এই অ্যাটমসফিয়ারে। এবার আমরা দেখি নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার যেটা তোদের সিলেবাসের প্রথম অংশ হিসেবে রয়েছে, বলছে যে অ্যাটমসফিয়ার ইজ এ মেকানিক্যাল মিক্সচার। একটু আগে আমরা দেখলাম যে অ্যাটমসফিয়ারকে মেকানিক্যাল মিক্সচার কেন বলা হচ্ছে, কারণ অ্যাটমসফিয়ারের বিভিন্ন অংশ থেকে আমরা বিভিন্ন অংশগুলোকে আলাদা করতে পারি সহজেই। এই মেকানিক্যাল মিক্সচারের মধ্যে কী কী রয়েছে, বায়ুমণ্ডলে রয়েছে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প আর ধূলিকণা, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ গ্যাস, ওয়াটার ভেপার অ্যান্ড এরোজল। এদের মধ্যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। আর যদিও বিভিন্ন প্রকার গ্যাসের সংমিশ্রণ বায়ুমণ্ডল, তবে বায়ুমণ্ডলের নির্দিষ্ট কোনো গন্ধ নেই, নির্দিষ্ট কোনো কালার নেই, আর এর কোনো এটা হচ্ছে টেস্টলেস, অর্থাৎ বায়ুমণ্ডলকে আমরা যদি জিভে নিয়ে দেখি তাহলে কিন্তু আমরা কোনো স্বাদ পাবো না, নাকের মাধ্যমে আমরা কোনো গন্ধ পাবো না, বা চোখে আমরা দেখতে পাবো না, যেহেতু তার কোনো কালার নেই। কিন্তু এই বায়ুমণ্ডলের প্রধান বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে গতিশীল, প্রসারণশীল এবং সংকোচনশীল। গতিশীল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, মুভেবল। প্রসারণশীল মানে এটা এক্সপ্যান্ড করে, তাপ বাড়লে বায়ুমণ্ডল এক্সপ্যান্ড করে, তাপ কমলে বায়ুমণ্ডল হচ্ছে কম্প্রেস হয়, অর্থাৎ এটা হচ্ছে ইট ইজ মোবাইল, কম্প্রেসেবল অ্যান্ড এক্সপেন্ডেবল। সেই কারণে বলা হয় যে অ্যাটমসফিয়ার হলো জলীয় বাষ্প, ধূলিকণা আর বিভিন্ন প্রকার গ্যাসের একটা যৌগিক মিশ্রণ। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে থিকনেস অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের থিকনেস কত সেটা কিন্তু সঠিকভাবে বলা যায় না, মোটামুটিভাবে এত থিকনেস এরকমভাবে বলা হয়। তবে আমরা যে অ্যাটমসফিয়ারিক পোর্শনে বসবাস করি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলে 97% গ্যাস, ওয়াটার ভেপার আর এরোজলের পরিমাণটা রয়েছে, অর্থাৎ উইদিন 30 কিলোমিটার কিন্তু আমরা বায়ুমণ্ডলের সব থেকে সমৃদ্ধ অংশটাকে লক্ষ্য করে থাকি। তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এজ অফ দ্য অ্যাটমসফিয়ার। পৃথিবীর জন্ম থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে বলা হলেও সবসময় কিন্তু বায়ুমণ্ডলের অস্তিত্ব একইভাবে ছিল না। পৃথিবীর বায়ুমণ্ডলের বয়স বিজ্ঞানীরা যেটা দেখেছেন প্রায় 460 কোটি বছর, অর্থাৎ এখন যে বায়ুমণ্ডলের যে আমরা রূপটা দেখি সেই রূপটা কিন্তু এসছে ক্যাম্ব্রিয়ান এজ থেকে বা ক্যাম্ব্রিয়ান এরা থেকে। বিজ্ঞানীরা বলছে এইচ.জে. ক্রিচফিল্ড বলছেন, এভিডেন্স পয়েন্টস টু সাবলিমেশন অফ দ্য অ্যাটমসফিয়ার is approximately its present form
by the Cambrian period, nearly 600 million years ago. রোটেশনাল ক্যারেক্টার অর্থাৎ বায়ুমণ্ডলের আবর্তন শক্তি বা আবর্তনের একটা ক্যারেক্টার, অর্থাৎ পৃথিবীর সাথে সংযুক্ত অবস্থায় যেহেতু বায়ুমণ্ডল রয়েছে, সেই কারণে বায়ুমণ্ডল পৃথিবীর সাথে সাথে কিন্তু আবর্তন করছে। তবে একটা কথা আমাদের এখানে মনে রাখতে হবে যে পৃথিবীর আবর্তনের সাথে সাথে বায়ুমণ্ডল আবর্তন করলেও পৃথিবী থেকে ছিটকে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা সে করেনি, বা চেষ্টা করলেও সে পারেনি, কারণ গ্র্যাভিটেশনাল পুল রয়েছে বা গ্র্যাভিটেশনাল ফোর্স। ডেনসিটি অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের যদি আমরা ঘনত্ব দেখি তাহলে লক্ষ্য করব যে বায়ুমণ্ডলের ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছে সব থেকে বেশি। যত বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে আমরা ওপরের দিকে উঠতে শুরু করব, বায়ুমণ্ডলের এই ঘনত্বের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। বায়ুমণ্ডল হচ্ছে একটা শিল্ড। শিল্ড কী কারণে? বায়ুমণ্ডল একটা শিল্ড এই কারণে যে এটা পৃথিবীটাকে আল্ট্রাভায়োলেট রে, বিভিন্ন প্রকার মিটিওর বা আমরা যেটাকে উল্কা বা ধূমকেতু জাতীয় জিনিসপত্র বলি, যেটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর দিকে আসে, সমগ্র অংশগুলোকেই কিন্তু সে নষ্ট করে দিয়ে পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করে। প্রথম শিল্ড আল্ট্রাভায়োলেট রেটাকে সে প্রতিহত করছে ভূপৃষ্ঠে আসতে। দ্বিতীয়ত মিটিওর শাওয়ারের মাধ্যমে যে টুকরোগুলো ভূপৃষ্ঠের দিকে আসে সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর প্রধান যে বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে কারণে অ্যাটমসফিয়ারটাকে নিয়ে এত আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য অ্যাটমসফিয়ারের ভালো থাকাটা কিন্তু খুবই জরুরি। অ্যাটমসফিয়ারটা ঠিকঠাক আছে বলেই এখনো পর্যন্ত আমরা টিকে আছি। অ্যাটমসফিয়ারটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা পৃথিবীতে থাকতে পারবো না। অর্থাৎ জীবমণ্ডলের বেঁচে থাকার জন্য অ্যাটমসফিয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা গেল দ্য নেচার অফ অ্যাটমসফিয়ার। এরপরে অ্যাটমসফিয়ারের দুটো বেসিক প্রপার্টি আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথমটা হচ্ছে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, দ্বিতীয়ত হচ্ছে স্ট্রাকচার বা লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার। এবার কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার বলতে কি বোঝায়? কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার বলতে বোঝায় যে বায়ুমণ্ডল কি কি উপাদানে তৈরি। বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে এয়ার। এয়ার যেটা তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার গ্যাসের সংমিশ্রণের মাধ্যমে। এয়ার ইজ আ মেকানিক্যাল মিক্সচার অফ গ্যাসেস, নট আ কেমিক্যাল কম্পাউন্ড। থ্রি ক্যাটাগরিজ অফ অ্যাটমসফেরিক কম্পোনেন্ট, তিনটে ক্যাটাগরি আমরা লক্ষ্য করি। সেই তিনটে ক্যাটাগরি হলো, একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস, যাদের পরিমাণ সহজে কম বেশি হয় না। দ্বিতীয়ত হচ্ছে ভ্যারিয়েবল গ্যাস, যাদের পরিমাণ মাঝে মাঝে কম বা বেশি হতে পারে। তার সাথে সাথে ওয়াটার ভেপারও রয়েছে। আর 3 নম্বর হচ্ছে পার্টিকুলেটস, যেগুলো হচ্ছে সাসপেন্ডেড পার্টিকেল অফ সি সল্ট, ডাস্ট, স্মোক এক্সেট্রা। এই তিনটে উপাদান অর্থাৎ কনস্ট্যান্ট গ্যাস, ভ্যারিয়েবল গ্যাস আর পার্টিকুলেটস, এই তিনটে মিলিয়ে আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল তৈরি হয়েছে। এই কনস্ট্যান্ট গ্যাসগুলোর মধ্যে কি কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, হাইড্রোজেন আর ওজোন। এদের পরিমাণ আমরা যদি লক্ষ্য করি, যে আমরা ছোটোবেলায় এদের যতটা পরিমাণ বইয়ে পড়েছিলাম, এখনো পর্যন্ত যদি বিজ্ঞানীরা হিসেব করে দেখেন তাহলে মোটামুটিভাবে একই পরিমাণ রয়েছে। মোটামুটি এই কারণে বললাম, কারণ আমরা দেখেছি যে ওজোন হোল তৈরি। ওজোন হোল তৈরি মানে হচ্ছে ওজোনের কিছুটা পরিমাণ কমে যাওয়া। সেই রকমই অক্সিজেন বা নাইট্রোজেন বা আর্গন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণেরও মাঝে মাঝে কম বেশি হয়, তবে তাদের পার্থক্যের পরিমাণ কিন্তু অনেক কম।
সে তুলনায় দ্বিতীয় যে উপাদানটা রয়েছে ভ্যারিয়েবল গ্যাস, এই ভ্যারিয়েবল গ্যাস যেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড এটসেট্রা, এগুলোও কিন্তু সহজেই পরিবর্তনশীল, অর্থাৎ এদের পরিমাণে কম বেশি হওয়াটা খুব র্যাপিড। এছাড়া ওয়াটার ভেপার, দুদিন আগেই আমরা গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, কারণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি ছিল। অর্থাৎ অস্বস্তি সূচক ইন্ডেক্স যত বাড়বে তত দেখা যাবে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আবার এখন গতকাল আর আজ আমরা কিন্তু সহজে ঘেমে যাচ্ছি না, এই কারণে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা ততটা, অস্বস্তিটা বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কিছুটা পরিমাণে কমে গেছে বৃষ্টিপাত হওয়ার জন্য। এই কারণে লিখেছেন যে এই বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প সেটা 1 থেকে 4% মতো ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়। 1% থেকে 4% বা 1 বা 4 কোনো এখানে সংখ্যা নেই, এখানে কিন্তু পার্সেন্টেজটাই মেন বিষয়। 3 নম্বর যেটা রয়েছে সেই পার্টিকুলেট ম্যাটার বা যে পার্টিকেল বা ধূলিকণা, এই ধূলিকণাগুলোর উৎস যে কোনো অংশ হতে পারে। আমরা এই ধূলিকণাগুলো তৈরির ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে পারি, নাও করতে পারি। যেমন সমুদ্রের ঢেউ তৈরি করার জন্য আমাদের কোনো ভূমিকা থাকে না, কিন্তু ঢেউটা যখন ভাঙে সমুদ্রের পাড়ে এসে, তখন তার মাধ্যমে বা তার মধ্য থেকে কিছু পরিমাণ সল্ট অ্যাটমসফিয়ারে যোগ হয়ে যায়। এছাড়া ধুলো বালি তৈরি হওয়া তো আমরা দেখেছি, বিভিন্ন প্রকার ধোঁয়া বা ধুলো এগুলো তৈরি হতো, কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ সবই কিন্তু বায়ুমণ্ডলের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে বা করে। এখানে বায়ুমণ্ডলে গ্যাসের যে কম্পোজিশনটা রয়েছে সেই কম্পোজিশনের পরিমাণটা দেখানো আছে। নাইট্রোজেনের পরিমাণ 78.08% ইন ভলিউম বাই ভলিউম, অক্সিজেন 20.95, আর্গন 0.93, কার্বন ডাইঅক্সাইড 0.0325। এই যে 3টে বা 4টে গ্যাস, এরা কিন্তু বায়ুমণ্ডলের গ্যাসের পরিমাণের প্রায় 99.98%টাকে তৈরি করে। ডান দিকে যে ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামটাতেও কিন্তু আমরা বিভিন্ন প্রকার গ্যাস আর তাদের পার্সেন্টেজটা লক্ষ্য করছি। নিচের ডায়াগ্রামটাতেও আমরা দেখছি যে কোন কোন গ্যাসের পরিমাণ কতটা পরিমাণে রয়েছে। এবার একটু ওয়াটার ভেপারের ক্যারেক্টারটা জেনে নেওয়া যায়। ওয়াটার ভেপার যেটা 1 থেকে 4%-এর মধ্যে ঘোরাফেরা করে বায়ুমণ্ডলে, সেই অংশটাকে ওয়াটার ভেপার। আর সাথে আমরা কিন্তু কোনো ড্রপলেট বা জলবিন্দুকে গুলিয়ে ফেলবো না। ড্রপলেট হচ্ছে লিকুইড ফর্ম, আর ওয়াটার ভেপার নিজে একটা গ্যাস। মেন সোর্স কি? ইভাপোরেশন আমরা জানি বাষ্পীভবন। সেই বাষ্পীভবন জলীয় অংশ থেকে হতে পারে, আর ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে গাছপালাও কিছু পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত করে দেয়। কনসেন্ট্রেশন ডিক্রিজেস র্যাপিডলি উইথ অল্টিটিউড। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কনসেন্ট্রেশনটার পরিমাণটা কমতে থাকে। মোস্ট অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপার lowest 5 kilometer of the atmosphere in quantities by varying 1 to 4%. Outside tropic it does not exceed 2%. অর্থাৎ ট্রপিক্যাল এরিয়াতে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি থাকে। ট্রপিক্যাল এরিয়া থেকে যত মেরুর দিকে আমরা যাব তত জলীয় বাষ্পের পরিমাণ কম হতে থাকে। এছাড়া সমুদ্র থেকে দূরে চলে গেলেও জলীয় বাষ্পের পরিমাণটা আমরা কম লক্ষ্য করি। এটা হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর যে আমরা জল খাই বা যে আমরা জল ব্যবহার করি, সেই জল ব্যবহার করার ক্ষেত্রে এই ওয়াটার ভেপারের পরিমাণটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার দেখা যাক পার্টিকুলেট ম্যাটার বা যেগুলোকে আমরা ধূলিকণা বলি। সেই ধূলিকণাগুলো দু রকম, রেসপিরেবল ফাইন পার্টিকেল আর ইনহেলেবল কোর্স পার্টিকেল। রেসপিরেবল ফাইন পার্টিকেল যেটা আমাদের রেসপিরেশন সিস্টেমের মাধ্যমে রক্তের সাথে মিশতে পারে, যাদের পরিমাণ বা যাদের সাইজগুলো হচ্ছে 2.5 মাইক্রোমিটারের বা তার থেকে কম। আর ইনহেলেবল কোর্স পার্টিকেল যার পরিমাণ রয়েছে বা সাইজ রয়েছে 2.5 মাইক্রোমিটার বা তার থেকে পরিমাণে বেশি, অর্থাৎ আয়তনে বেশি।
তা রেসপিরেবল ফাইন পার্টিকেল আমরা যখন স্মোক বা ধোঁয়াশা বা কুয়াশাগুলো দেখি, তখন আমরা রেসপিরেবল ফাইন পার্টিকেলসগুলো ইনহেল করি, আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিয়ে ফেলি বাধ্য হয়ে। তখন সেগুলো কিন্তু আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের রক্তে প্রবেশ করে। এই জন্য এইগুলোতে যদি কোনো জীবাণু থাকে তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে চলে যায়। দ্বিতীয়ত যে ইনহেলেবল কোর্স পার্টিকেল রয়েছে, এটা কিন্তু সহজে আমাদের রক্তে মেশে না, তবে আমাদের যে রেসপিরেশন সিস্টেম, সেই রেসপিরেশন সিস্টেমটাকে অনেক ক্ষেত্রে বাধা প্রদান করে। অ্যাজমা জাতীয় রোগী যারা রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে কোনো ধুলো জাতীয় জায়গায় গেলে তাদের কিন্তু এই অ্যাজমাটিক টেন্ডেন্সিটা বেড়ে যায়। এছাড়া যে আগ্নেয়গিরি রয়েছে, আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হওয়ার আগে অনেক সময় বিভিন্ন প্রকার গ্যাস বাইরের দিকে বেরিয়ে এসে থাকে, সেই গ্যাসগুলো কিন্তু আমাদের এই অ্যারোজল তৈরি করে। এছাড়া কোনো কোনো ফুলের যে রেণুগুলো থাকে, এই রেণুগুলো কিন্তু অ্যারোজল হিসেবে কাজ করে। আর এই অ্যারোজল আমরা ভাবছি যে এইগুলো তো ক্ষতি করছে, কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে, কনডেনসেশনের জন্য এই অ্যারোজল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কনডেনসেশন প্রসেস না হলে আমাদের বৃষ্টিপাত, স্নোফল এগুলো কোনো কিছুই হবে না। আবার এই কনডেনসেশন হতে গেলে অবশ্যই একটা এরোজল দরকার, অর্থাৎ একটা নিউক্লিয়াস দরকার হয় যার চারিদিকে জলগুলো জমতে পারবে। এগুলো আমরা পরবর্তী সময়ে পড়ব। তাহলে আমরা প্রত্যেক দিন কতটা পরিমাণ এরোজল ইনটেক করি? প্রায় 2 টেবিল স্পুনের মতো আমরা এরোজল ইনটেক করি, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আমরা 2 টেবিল স্পুনের মতো এরোজল প্রত্যেক দিন আমাদের ফুসফুসে হয়। তাহলে ফুসফুসের কাজটা ভাবো, কাজটাকে আমরা কিন্তু এই এরোজলের মাধ্যমে কাজটাকে বাধা প্রদান করি। এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন পড়লাম, আর এরপরে আমরা স্ট্রাকচার বা লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার পড়ব। প্রধানত 4টে লেয়ার বা স্ট্রাকচার আমরা দেখতে পাই। সেই 4টে লেয়ার বা স্ট্রাকচারগুলোর প্রথমটি হলো ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টা স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এই ডায়াগ্রামটা খুব গুরুত্বপূর্ণ। এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের একে প্র্যাকটিস করতে হবে। এই ডায়াগ্রামটা হচ্ছে টেম্পারেচার অনুযায়ী আর্থের যে লেয়ারিং, বিভিন্ন প্রকার গ্যাসের সংমিশ্রণের যে লেয়ার বা বিভিন্ন প্রকার স্ফিয়ার, গ্যাসিয়াস স্ফিয়ার রয়েছে, সেই বিভিন্ন প্রকার গ্যাসিয়াস স্ফিয়ারের যে লেয়ারিংটা, এই লেয়ারিংটাকে কিন্তু আমাদের মনে রাখার জন্য এই ডায়াগ্রামটা খুবই হেল্প করবে। সেই কারণে এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের মনে রেখে বা একে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য। বিশেষ করে যদি লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার আসে পরীক্ষা, তাহলে এই ডায়াগ্রামটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। এই ডায়াগ্রামটা কিভাবে আঁকবো তার কতগুলো বৈশিষ্ট্য যদি লক্ষ্য করি, আমরা দেখব যে এই ডায়াগ্রামটা 4টে দিকে 4টে বিষয় দেওয়া আছে। 4টে বিষয় যদিও বলছি, তবে একই বিষয়ে জোড়া জোড়া রয়েছে, তবে ইউনিট আলাদা। প্রথমত আমরা একদম নিচে দেখি, যদি দেওয়া রয়েছে টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 20 ডিগ্রি অর্থাৎ +20 ডিগ্রি থেকে -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেওয়া আছে। প্লাসটা ডান দিকে আছে, মাইনাসটা বাঁ দিকে আছে। +20 ডিগ্রি থেকে -100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক মাথায় ফারেনহাইট স্কেলেও টেম্পারেচার দেওয়া আছে, +68 ডিগ্রি থেকে -148 ডিগ্রি দেওয়া আছে। ডান দিক আর বাঁ দিকে দুটো অল্টিটিউডে দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। বাঁ দিকে রয়েছে কিলোমিটার, ডান দিকে রয়েছে মাইল। এবার আমাদের কি 4টেই মনে রাখতে হবে? না, আমাদের প্রধানত মনে রাখতে হবে, যেহেতু আমরা মেট্রিক সিস্টেম ব্যবহার করি, সেহেতু আমরা টেম্পারেচারের ক্ষেত্রে সেলসিয়াস স্কেল, অল্টিটিউডের ক্ষেত্রে কিলোমিটার স্কেলটাকেই মনে রাখার চেষ্টা করব। এখানে অনেকগুলো ঘর আঁকা রয়েছে বা খোপ, সেগুলোকে যদি আমরা গ্রাফ পেপারে করি, তাহলে এক একটা খোপে আমরা এক একটা বিষয়কে যদি রিপ্রেজেন্ট করে দিই, তাহলে কিন্তু এই ডায়াগ্রামটা আঁকতে আমাদের সুবিধা হবে।
আর এই ডায়াগ্রামটা আঁকার মাধ্যমেই আমরা কিন্তু অ্যাটমসফিয়ারকে টেম্পারেচারের বেসিসে কতগুলো লেয়ারে ভাগ করতে পারবো। প্রথমত একদম নিচে যদি আমরা দেখি ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ওপরে উঠছি এটা হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ইত্যাদিগুলো রয়েছে। এদের মাঝে মাঝে ডট ডট লাইন বা ড্যাশ ড্যাশ লাইনে কতগুলো পজ অংশ রয়েছে। এই পজ অংশগুলোর নামগুলো ট্রপোপজ ইন বিটুইন ট্রপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ ইন বিটুইন মেসোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোপজ ইন বিটুইন থার্মোস্ফিয়ার অ্যান্ড মেসোস্ফিয়ার। তাহলে এই ডায়াগ্রামটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যটা কিছু দেখা যাক। ট্রপোস্ফিয়ারের হচ্ছে উইদিন 10 কিলোমিটারের মধ্যে আমরা লক্ষ্য করি, তবে এই হাইটটা এক একটা জায়গায় এক এক রকম, মানে এক একটা জায়গায় এক রকম কেন বলছি, ইকুটোরিয়াল রিজিয়ানে এর হাইটটা 12 কিলোমিটার, আর পোলার রিজিয়ানে এর হাইটটা রয়েছে 8 কিলোমিটার। সেই জন্য গড়ে প্রধানত 10 কিলোমিটার ধরা হয় ট্রপোস্ফিয়ারের হাইট। হাইট ভ্যারিজ উইথ অল্টিটিউড অ্যান্ড সিজন। কেন? সিজন আর অল্টিটিউডের সাথে সাথে আমাদের সূর্যরশ্মি পাওয়ার একটা পার্থক্য তৈরি হয়। সূর্যরশ্মি পাওয়ার একটা পার্থক্য তৈরি হলেই আমাদের বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে 70 থেকে 80 অফ দ্য টোটাল মাস অফ দ্য অ্যাটমসফিয়ার বা আর্থের অ্যাটমসফিয়ারের 99% অফ ওয়াটার ভেপার সবই কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার হলো দ্য মোস্ট ডেন্সেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। 70 থেকে 80% গ্যাসের পরিমাণ বা টোটাল অ্যাটমসফিয়ারের 70 থেকে 80% ট্রপোস্ফিয়ারের মধ্যে আছে, আর পৃথিবীতে যত ওয়াটার ভেপার আছে তার 99% ট্রপোস্ফিয়ারে আমরা লক্ষ্য করি। ট্রপোস্ফিয়ারে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, অর্থাৎ যত আমাদের অল্টিটিউডিনাল এক্সটেন্ড হবে বা অল্টিটিউড যত ইনক্রিজ করবে টেম্পারেচার তত ডিক্রিজ করবে। এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট, বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে যতই আমরা ওপরের দিকে উঠতে শুরু করব ততই বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকবে, এবং প্রতি কিলোমিটার, অর্থাৎ যখন আমরা যে রিজিয়ান থেকে বায়ুমণ্ডলের ওপর দিকে উঠছি ট্রপোস্ফিয়ারের মধ্যে, প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস রেটে টেম্পারেচার কমে যায়। দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু বৈশিষ্ট্যটা রয়েছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা বাড়তে থাকে। এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা বৃদ্ধি পাওয়ার পরিমাণটা বা কেন এটা হয়, এটাকে দায়ী করা হয় এই ওজোন লেয়ারের উপস্থিতি স্ট্র্যাটোস্ফিয়ারে যেহেতু আছে। ওজোন লেয়ার আল্ট্রাভায়োলেট রেটাকে বাধা দিচ্ছে, তারপরে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং টেম্পারেচারটা বেড়ে যাওয়ার প্রবণতা হয়। এদের মাঝখানে যে ট্রপোপজটা রয়েছে, এই ট্রপোপজে কিন্তু টেম্পারেচার অল্টিটিউডনাল ইনক্রিজের সাথে সাথে টেম্পারেচারের কোনো পার্থক্য তৈরি হয় না। মেসোস্ফিয়ার হচ্ছে রেয়ারিটি অফ ওজোন। এখানে ওজনের পরিমাণ ততটা পরিমাণে আমরা লক্ষ্য করি না। এর বৈশিষ্ট্যটা ট্রপোস্ফিয়ারের মতো, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা কমে যায়, তবে উষ্ণতার পরিমাণ কমে যাওয়ার যে পরিমাণটা রয়েছে সেই কমে যাওয়ার পরিমাণ কিন্তু অনেক বেশি। যদি আমরা ডায়াগ্রামটাকে লক্ষ্য করি তাহলে প্রায় 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা এই মেসোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। মেসোস্ফিয়ার ইজ দ্য কোল্ডেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। আমরা এই ডায়াগ্রামটাকে লক্ষ্য করলেও কিন্তু সেই কথাটার সত্যতাটা বুঝতে পারছি।
থার্মোস্ফিয়ারকে দুটো ভাগে ভাগ করা যায় বা দুটো অংশ নিয়ে তৈরি। একটা হচ্ছে আয়নোস্ফিয়ার, একটা হচ্ছে এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার মোটামুটি 600 কিলোমিটারের মতো থাকে, আর এক্সোস্ফিয়ারটার নির্দিষ্ট কোনো সীমানা বলা যায় না, তবে 10,000 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই এক্সোস্ফিয়ারের উপস্থিতি আছে বলে বলা যায়। তবে আমরা ট্রপোস্ফিয়ারে যেভাবে বায়ুমণ্ডলটাকে উপলব্ধি করি, এক্সোস্ফিয়ারে গিয়ে কিন্তু আমরা সেভাবে বায়ুমণ্ডলটাকে উপলব্ধি করতে পারবো না। যদিও এখানে টেম্পারেচারটার পরিমাণ থিওরিটিক্যালি বাড়ছে বলে মনে করা হয়, তবে কিন্তু আমরা প্রচণ্ড ঠান্ডা অনুভব করব। যারা অ্যাস্ট্রোনট আছেন তারা কিন্তু এই অবস্থাটা সাথে খুব বেশি পরিচিত। তাহলে এই ডায়াগ্রামটার সাথে কিন্তু আমরা এই যে 4টে লেয়ার পড়লাম, এই 4টে লেয়ারটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারবো। যে এই ডায়াগ্রামটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো যে কোথায় অ্যাটমসফেরিক লেয়ারগুলো রয়েছে এবং তাদের মধ্যেকার পজ পার্টগুলো। পজ মানে হচ্ছে থামিয়ে দেওয়া। এই পজ কথাটার অর্থ হচ্ছে থামিয়ে দেওয়া, কারণ আমরা কোনো ভিডিও চালাতে চালাতে হঠাৎ করে যদি কেউ ডাকলো আমরা শুনতে যাই, তখন ওটাকে পজ করে দিই। অর্থাৎ যেখানে আমরা থামালাম আমরা কিন্তু পরবর্তী সময় সেখান থেকেই শুরু করতে পারবো। অর্থাৎ একটা লেয়ারের টেম্পারেচার যেখানে শেষ হয়েছে, পরবর্তী লেয়ারের টেম্পারেচার কিন্তু সেখান থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ পজ পার্টটা রয়েছে সেই অংশটাতে যেখানে টেম্পারেচারে কোনো কম বা বাড়ছেও না বা কমছেও না। তাহলে আমরা যে আয়নোস্ফিয়ারের অংশটাকে দেখি, এই আয়নোস্ফিয়ারে কিন্তু এই পোলার লাইট বা অরোরা বোরিয়ালিস নর্দার্ন হেমিস্ফিয়ারে, অরোরা অস্ট্রালিস সাদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু আমরা লক্ষ্য করি। এটাই আয়নোস্ফিয়ারের কারসাজি। সূর্যের আলো আয়নোস্ফিয়ারের আয়োনাইজড পার্টিকেলের সাথে যখন রিয়্যাক্ট করে তখন বিভিন্ন প্রকার আলো তৈরি করে। এই আলোগুলোকে কিন্তু আমরা এই অরোরা বা পোলার লাইট হিসেবে দেখতে পাই। মোটামুটি এইটুকু পর্যন্ত আমাদের ছিল হচ্ছে প্রথম টপিকটা, লেয়ারিং, কম্পোজিশন আর দি নেচার অফ অ্যাটমসফিয়ার। যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো। এখনো পর্যন্ত প্রায় এই 11 মিনিট সময় আছে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করো। স্যার স্যার বলছিলাম যে ডায়াগ্রামের মধ্যে রেড কালার দিয়ে একটা মানে দাগ রয়েছে নিচ থেকে উপর পর্যন্ত, ওটা কি? কোনটা? দাঁড়া আমি তাহলে এটা আবার একটু খুলে দেখি। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এই যে ভেতরে যে রেড কালারের দাগটা রয়েছে, এই যে আমি এটার উপর যে কার্সারটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজের ডায়াগ্রাম, লাইনটা। আচ্ছা, অর্থাৎ আমরা যদি দেখ একদম নিচে ট্রপোস্ফিয়ারের যে পোর্শনটা রয়েছে সেখানে আমরা দেখছি যে প্রায় এখানে ধর 0 থেকে 20 ডিগ্রির মধ্যে 1টা 2টো 3টে 4টে ভাগ রয়েছে, তাহলে এক একটা হচ্ছে 5 ডিগ্রি, 5, 10, 15। হ্যাঁ, এইভাবে যদি আমরা 15 ডিগ্রি থেকে দাগটাকে আঁকতে শুরু করি, এটা হচ্ছে পৃথিবী এমন একটা জায়গায় যেখানে সারফেস টেম্পারেচারটা 15 ডিগ্রি আছে। আমাদের এখানে কিন্তু আমরা শুরু করব 15 ডিগ্রি থেকে নয়। যদি আমরা ট্রপিক্যাল এরিয়াতে শুরু করি আমরা কিন্তু 30 ডিগ্রি থেকে শুরু করব আঁকাটা। এটা হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেটা বিভিন্ন বিজ্ঞানীরা বা মেট্রোলজিস্টরা ব্যবহার করেছেন। এটা হচ্ছে একটা আইডিয়াল ডায়াগ্রাম, একটা থিওরিটিক্যাল একটা আইডিয়াল ডায়াগ্রাম, যেটা কিন্তু আমরা আমাদের উত্তর লেখার জন্য ব্যবহার করতে পারি। আমরা দেখাচ্ছি এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমরা দাগটা আঁকতে শুরু করি, তবে আমরা ট্রপোপজের নিচের অংশটুকুতে যখন পৌঁছাবো
তখন সেই জায়গাটার টেম্পারেচার হয়ে যাবে প্রায় 55 ডিগ্রি -55 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আচ্ছা। এবার এই লেয়ারটা যখনই পজ অর্থাৎ ট্রপোপজ লেয়ারটার সাথে সংযুক্ত হলো তখন কিন্তু টেম্পারেচার বাড়ছে না বা কমছে না, অল্টিটিউড বাড়ছে অর্থাৎ উচ্চতা বাড়ছে। লাইনটা দেখ পুরো হ্যাঁ। স্ট্রেট, মানে এখানে টেম্পারেচার বাড়ছে না। টেম্পারেচার যদি ডিক্রিজ করতো তাহলে লাইনটা এদিক থেকে এদিকে যেত, হ্যাঁ। কিন্তু টেম্পারেচার এখানে ডিক্রিজ করছে না, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, সেই জন্য লাইনটা প্রায় ওপরের দিকে উঠে গেছে। অর্থাৎ এতটা পর্যন্ত অর্থাৎ 20 কিলোমিটার পর্যন্ত যদি আমরা উঁচুতে চলে যাই তবে কিন্তু আমরা সেই -55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাই দেখব, যেটা 11-12 কিলোমিটার পর্যন্ত ছিল। 12 কিলোমিটারে যেখানে -55 ডিগ্রি ছিল, 20 কিলোমিটার উচ্চতাতে গিয়েও -55 ডিগ্রি আছে। এই অংশটাকে বলা হয় পজ পার্ট বা ট্রপোপজ, ইন বিটুইন ট্রপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আবার লাইনটা ডান দিকে যেতে শুরু করলো, অর্থাৎ টেম্পারেচার বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই স্কেলটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে টেম্পারেচার ক্রমশ বাড়ছে, বাড়তে বাড়তে আচ্ছা। কিন্তু এটা 0 ডিগ্রির কমে আছে। হ্যাঁ। আমাদের ক্ষেত্রে আমাদের ঠান্ডা লাগবে, কিন্তু এই অংশটার পরিপ্রেক্ষিতে যদি আমি ভাবি তাহলে টেম্পারেচারটা বেড়ে গেছে। আবার একটা পজ পার্ট, আবার টেম্পারেচার কমতে শুরু করলো, আবার একটা পজ পার্ট, আবার এটা বাড়তে শুরু। অর্থাৎ এটা হচ্ছে একটা টেম্পারেচারের লাইন। এই টেম্পারেচারের লাইনের বেসিসেই এই লেয়ার, কারণ চোখে তো দেখা যাচ্ছে না, আমরা ভাগটা করবো কিভাবে, সেজন্য আমরা একটা বেস ধরে নিই, অর্থাৎ এর ভিত্তিতে আমরা ভাগ করব। তাহলে এখানে টেম্পারেচারের ভিত্তিতে অ্যাটমসফিয়ারের এই লেয়ারিংটা করা হয়েছে। উত্তর লেখার সময় লিখে দিতে হবে অবশ্যই, তাপমাত্রার পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে বায়ুমণ্ডলকে কতগুলো লেয়ার বা অংশে বা স্তরে ভাগ করা যায়, এইভাবে লিখতে হবে। আচ্ছা স্যার, তাহলে যখন ডায়াগ্রামটা লিখবো লেখার টাইমে হ্যাঁ তখন তো ওই রেড লাইনটাও আঁকবো। হ্যাঁ হ্যাঁ, এই ডায়াগ্রামটা যেভাবে দেওয়া আছে সেইভাবেই আঁকতে হবে। হ্যাঁ স্যার। মানে এটাকে কিন্তু কোনো রকম চেঞ্জ করা যাবে না, অর্থাৎ আমার মতো করে আমি এঁকে ফেলবো বা আমার মতো করে আমি চেঞ্জ করে ফেলবো, এটা কিন্তু করা যাবে না। বোঝা গেল? এটা যেমন আছে তেমন ব্যবহার করবো। আমরা যেহেতু মাইলে দৈর্ঘ্য বা উচ্চতা ব্যবহার করি না, আমরা এটা করব না। আমরা ফারেনহাইট স্কেলটাও ব্যবহার করি না, সেজন্য আমরা এটাও লিখবো না। আমরা সেলসিয়াস স্কেল বা টেম্পারেচারের জন্য ব্যবহার করব, আর উচ্চতার জন্য কিলোমিটার স্কেলটাকে ব্যবহার করব। তার মানে মাইল আর ফারেনহাইটে লেখার দরকার নেই, শুধু না, এইটুকুই ওই লিখবো। অর্থাৎ ওপরেরটা আর ডান দিকেরটা আমরা না লিখলেও আমাদের হবে, আমাদের বাঁ দিকটা আর নিচেরটা লিখলে হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, বলছি যে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ওই পার্টের যে ওই পাইটা আছে সেটা দিতে হবে, তাই তো? কোনটা বলছি দাঁড়া আমি দেখাই। এটা এই যে বলছেন। হ্যাঁ হ্যাঁ। না না, পাইটা তোকে না দেখালেও হবে। এটা হচ্ছে অধিকন্তু নরসায়, যদি তুমি পারো তাহলে আঁকবে। তবে এখানে একটা মনে রাখতে হবে যে আমি যখন 78.08% ভলিউমটা পাইয়ে আঁকবো তখন কিন্তু আমাকে ডিগ্রিটা ক্যালকুলেশন করে নিতে হবে। ওই জটিলতায় তো যাওয়ার দরকার নেই, আমার শুধু টেবিলটা দিলেই হবে। এই প্রথম এই টেবিলটা অথবা এই টেবিলটা মনে রাখাটা একটু জটিল। যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই দেব, আর না হলে এই টেবিলটা হচ্ছে সবচেয়ে সহজ, এই টেবিলটা দিয়ে দিতে পারি। আর কারো প্রশ্ন? হ্যাঁ স্যার, আমার আছে। বল। স্যার, আপনি এখানে বললেন স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ারে 4টে লেয়ার দেখালেন, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। কিন্তু স্যার আমরা এছাড়া আরো একটা লেয়ার পড়েছিলাম এক্সোস্ফিয়ার বলে। হ্যাঁ, এক্সোস্ফিয়ারটাকে আমি দেখালাম। ওখানে আমরা যখন এই থার্মোস্ফিয়ারের পার্টটা পড়ছি তখন এই থার্মোস্ফিয়ারের পার্টটা পড়তে গিয়ে কিন্তু আমরা আয়নোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ারের কথাটা বললাম, যেটা প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে বলে মনে করা হয়। তার কিন্তু সঠিক যে এতটাই পর্যন্ত অ্যাটমসফিয়ারটা আছে এখানে কিন্তু বলা যায় না। অর্থাৎ আমরা ফিতে দিয়ে বা উচ্চতার কিছু দিয়ে মেপে কিন্তু আমরা বলতে পারবো না যে এতটা পর্যন্ত রয়েছে। তবে সাধারণভাবে মনে করা হয় প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত অ্যাটমসফিয়ারের উপস্থিতি আছে বলে এটা মনে করা হয়। এই আয়নোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার
এই দুটোই কিন্তু আমাদের এই থার্মোস্ফিয়ারের একটা পার্ট। কেউ যদি চায় শুধু থার্মোস্ফিয়ার না লিখে আয়নোস্ফিয়ারটাকে আলাদা, এক্সোস্ফিয়ারটাকে আলাদা, সে লিখতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। এরপর আরো কিন্তু প্রশ্ন করতে হবে, কারণ ইন্টারাকশন না করলে বকা দেবে কিন্তু। বলো, আর কি প্রশ্ন আছে? আচ্ছা স্যার, বলছিলাম যে অ্যাটমসফিয়ার অফ স্ট্রাকচারে ওই কি পার্টিকুলার একটাই ডায়াগ্রাম হবে নাকি আরো অন্য ডায়াগ্রাম দিতে হবে সেটা? মানে স্ট্রাকচারে বলতে এই ডায়াগ্রামটার কথা বলছি? যেটা যেটা আপনি দেখালেন আর কি। না, এই ডায়াগ্রামটা হচ্ছে মেন। এই একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিন্তু সমস্তটা বলে দিতে পারবো। হ্যাঁ এবার এখানে একটা হ্যাঁ। ডায়াগ্রাম ধর এখানে রয়েছে, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের মধ্যে একটা ডায়াগ্রাম এঁকে দেওয়া আছে। এই জাতীয় ডায়াগ্রামগুলো কিন্তু করে দেওয়া যেতে পারে যদি সম্ভব হয়। এবার আচ্ছা, তোকে ঠিক এ কথাটা মনে রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু একটা 10 নম্বরের প্রশ্নের মধ্যে তোকে কিন্তু হুম, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার একসাথে আসবে প্রশ্নে। আচ্ছা। ফলে আমাদের কিন্তু অনেক বেশি ডায়াগ্রাম এঁকে দেওয়ার সম্ভাবনাটা বা মানে সুযোগটা কম। আমাকে সেই ডায়াগ্রামটাই আঁকতে হবে যেটা মোস্ট এফেক্টিভ, অর্থাৎ একটা এমন ডায়াগ্রাম যেটার মাধ্যমে আমরা কিন্তু সমস্তটা কিছু বলে দিতে পারছি, যেটা কিন্তু হচ্ছে এই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটার মাধ্যমে কিন্তু আমরা একসাথে অনেক কিছু বিষয়গুলোকে পরপর বলে দিতে পারবো। কেউ যদি চায় এটাকে শুধু ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের অংশটুকু দেখাবে, সেও তাও দেখাতে পারে। যখন স্ট্র্যাটোস্ফিয়ারটা লিখছে সেই পোর্শনটুকু দেখাবে, তাও দেখাতে পারে। এটা এমন নয় যে পুরো ডায়াগ্রামটা একবারে এঁকে ফেললাম তারপরে লিখে ফেললাম, সেটাও কেউ করতে পারে। ছোট ছোট অংশে ভাগ করে নিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই। যে স্যার তখন এটা খেলায় আঁকবো, তারপর তো এটা পেজে আঁকতে হবে। তো হ্যাঁ। পুরো যেই টেম্পারেচার গুলো আছে সেগুলো ক্যালকুলেশন করে রেড লাইনটা ক্যালকুলেশন করে করে পুরো আঁকতে হবে তো মানে। ক্যালকুলেশন করার এখানে দরকার নেই, এখানে তোমাকে ডায়াগ্রামটা মনে রাখতে হবে। অর্থাৎ আমি ট্রপোস্ফিয়ারে রেড লাইনটা কতটা পর্যন্ত ট্যাগছা করে উপর দিকে তুলবো, কতটা পর্যন্ত ট্রপোপজের দাগটাকে স্ট্রেট লাইন রাখবো, কতটা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারের লাইনটাকে ডান দিকে স্ল্যান্টিং করব, এটা কিন্তু মনে রেখে করতে হবে। কারণ আমরা যদি লক্ষ্য করি, ট্রপোপজ আর মেসোপজ এই দুটোর হাইট একই, কিন্তু স্ট্র্যাটোপজের হাইট অনেক কম। ট্রপোপজ আর মেসোপজ আর স্ট্র্যাটোপজ এই দুটোর যে লাইন ড্যাশ ড্যাশ লাইনটা, সেই লাইনটা কোথায় রয়েছে? 80 কিলোমিটারে, একটা 50 কিলোমিটারে, একটা কিন্তু 10 কিলোমিটারের বেশি, প্রায় 12 কিলোমিটারের মতো জায়গাতে রয়েছে। এগুলো মনে রেখে আঁকতে হবে। সেই কারণে আমি এই জন্য বললাম এটাকে একটা তোরা যদি গ্রাফের মধ্যে এঁকে ফেলিস তাহলে কিন্তু খুব ভালো করে করতে পারবি, মনে রাখতে সহজ হবে। ওকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কি প্রশ্ন আছে? স্যার বলছিলাম যে এই টপিকের উপর 10 নম্বরের বা ব্রড কোশ্চেন কি কেমন ধরনের আসতে পারে এইরকম এই টপিকের উপরে, যে ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার, এরকম বলতে পারে। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। স্ট্রাকচার বললে কিন্তু আমাদের লেয়ারিংটা লিখতে হবে, এটা কিন্তু মনে থাকে যেন। ভাষাটা প্রশ্নের স্ট্রাকচার কথাটা থাকলেও কিন্তু আমাদের এই লেয়ারিংটাই লিখতে হবে। কম্পোজিশনের ভাষাটা কোনো চেঞ্জ হয় না, কম্পোজিশনটাই লিখতে বলা হয়। অথবা 5 নম্বরে আসতে পারে যে ডেসক্রাইব দ্য নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। তখন বিভিন্ন পয়েন্টগুলোকে যেভাবে আমি বলেছি সেই পয়েন্টগুলো, অর্থাৎ এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো আলোচনা করলেই হবে। এই পয়েন্টগুলো এই পয়েন্ট মানে 7খানা পয়েন্ট আছে,
7খানা পয়েন্টকে অল্প অল্প করে লিখলে পরেই 5 নম্বরের মতো আমাদের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, স্যার কোয়েশ্চেনগুলো একটু আরেকবার বলবেন? ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা 10 নম্বরে। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার। আর 5 নম্বরে আসতে পারে যেটা, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য নেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। এছাড়া হতে পারে যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপোস্ফিয়ার বা ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো কিন্তু 5 নম্বরে আসতে পারে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করলাম আজকের ক্লাসটা। থ্যাংক ইউ। Okay, sir. থ্যাংক ইউ। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। Thank you.